নমস্কার, আপনারা শুনছেন গল্পপট। গল্পপটের আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের লেখা হাসির গল্প বিশ্বম্বর বাবুর বিবর্তনবাদ। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে রয়েছি আমি, আদিত্য। তাহলে শুরু হচ্ছে গল্পপটের আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের লেখা হাসির গল্প বিশ্বম্বর বাবুর বিবর্তনবাদ। অতি অল্পের জন্য বিশ্বম্বর বসুর নামটা বিজ্ঞানের ইতিহাসে সোনার অক্ষরে আর লেখা হলো না। হলো যে না, সেটা সোনার কিংবা সোনা কিনবার অর্থের অভাবের জন্য নয়। সে তো বিশ্বম্বরবাবু চাইলেই গোটা ইতিহাসটাই সোনায় বাঁধিয়ে দিতে পারতেন, সেই সঙ্গতি তার আছে। কিন্তু সামান্য একটু গণনার ভুলেই সব মাটি হয়ে গেল। ব্যাপারটা একটু খুলে বলা যাক। বিশ্বম্বরবাবু বৈজ্ঞানিক মানুষ, অন্তত তার নিজের এরকমই একটা ধারণা আছে, আর আমরা সকলেই তার সেই ধারণাকেই দৃঢ়ভাবে ধারণ করে থাকি। আমরা অর্থাৎ যারা তার বৈঠকখানায় নিত্য ধর্ণা দিই এবং সকালবেলা চা, কেক, বিস্কুট ইত্যাদি সহযোগে এবং বিকেলবেলা লুচি, মোহনভোগ ইত্যাদি জলযোগ সমবিহারে তার বিচিত্র সব বৈজ্ঞানিক গবেষণা গলাধকরণ করে থাকি। এখন ব্যাপার হলো, বিশ্বম্বরবাবুর কোনো গবেষণা এই পর্যন্ত এ সোনার বেশি এগোয়নি। কিন্তু তার জন্য তিনি বিশেষ দুঃখিত নন এবং আমরা তার চাইতেও কম। তিনি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় আমাদের নানা রকম অপরূপ বৈজ্ঞানিক আবিষ্কার উদ্ভাবনের পরিকল্পনা শোনান। তাতে আমাদের সামনে যে উপাদেয় আহার্যগুলি ধরে দেওয়া হয়, সেগুলো উদরস্বাদ করতে বা হজম করতে আমাদের কোনো অসুবিধাই কোনোদিন হয়নি। বরং খাবারের চাট হিসেবে বৈজ্ঞানিক নিত্য নতুন গবেষণা আমাদের বেশ ভালোই লাগে। গবেষণা যেদিন একটু কঠিন হয়ে যায়, সেদিন জলযোগটাও আমাদের কিছু গুরুতর হয়ে ওঠে। এই যেমন ধরুন, মাছ ধরবার নতুন বৈজ্ঞানিক পদ্ধতি যেদিন তিনি ব্যাখ্যা করলেন, সেদিন চিংড়ি মাছের কাটলেট আর ভেটকি মাছ ভাজার বহরটাও আমরা কিঞ্চিত বাড়িয়ে নিলাম। আবার যেমন ইঁদুরের দৌরাত্ম্য নিবারণের নতুন পন্থা যেদিন তিনি আবিষ্কার করেন, সেদিন মুশিক জাতির বিলোপে তাকে সাহায্য না করে মুশিক যাদের আহার বলে শোনা যায় সেই চীনাদের হোটেল থেকে বেশ কিছু রসালো রান্না আনিয়ে নেওয়ার ব্যবস্থা করে ফেলি। তা বলতে নেই, বিশ্বম্বরবাবুর বৈজ্ঞানিক গবেষণাগুলোর অন্য যে ত্রুটি থাক, সেগুলো যে অনন্য সাধারণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যেমন ধরুন, ইঁদুরের দৌরাত্ম্য নিবারণের বৈজ্ঞানিক পদ্ধতিটার কথাই ধরা যাক। সেদিন সন্ধ্যার কথা আমার বেশ স্পষ্ট মনে আছে। ছোট ছোট টেবিল সামনে নিয়ে বিশ্বম্বরবাবুর দরাজ বৈঠকখানায় আমরা তাকে ঘিরে বসে আছি। কিছুক্ষণ পর তার চাকর আমাদের টেবিলে টেবিলে চিকেন স্যান্ডউইচ আর চা দিয়ে গেছে। আহা, অমন চিকেন স্যান্ডউইচ পেটে পড়লে মগজ আপনা থেকেই পরিষ্কার হয়ে যায়, আর বুদ্ধিও কীরকম তীক্ষ্ণ হয়ে ওঠে। বলা বাহুল্য, আমাদেরও যে হয়ে উঠবে তাতে আর আশ্চর্যের কি আছে। বিশ্বম্বরবাবু তার জন্য বিশেষভাবে তৈরি একটা চেয়ারে বসে আছেন। আসলে তার বুদ্ধি যেমন তীক্ষ্ণ, শরীরটাও সেই পরিমাণে মোটা, তাই সাধারণ চেয়ারে তার আঁটে না। তিনি একটু নড়ে চড়ে উঠে হঠাৎ বলে বসলেন, আজ আমাদের আলোচ্য বিষয় হলো ইঁদুর। ইঁদুর? গণেশ তার প্রথম স্যান্ডউইচটায় সবে এক কামড় দিয়েছে। সাপের ছুঁচো গেলার মতন অবস্থায়, না পারছে গিলতে, না পারছে ফেলতে, সেইভাবে জড়ানো স্বরে কাঁদো কাঁদো হয়ে বলল, ইঁদুর কি? এই যে শুনলাম চিকেন স্যান্ডউইচ। তার কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম, কিন্তু গণেশকে তখন থামানো শক্ত। বিরক্তি মাখানো সুরে সে বলে উঠল, এই জন্যই না এই চিনা ফিনে হোটেলের নাম করলে আমি চটে যাই। ওই যা খুশি কেটে কুটে কুচি কুচি করে চটকে দিয়ে দেয়। কি দিয়েছে কে বলবে বলুন তো? বিশ্বম্বরবাবু এবার বাধা দিয়ে বললেন, স্যান্ডউইচটা ইঁদুরের কে বলল? আমি বলছি আমাদের আলোচনার বিষয় হলো আজ ইঁদুর। তাই বলুন। গণেশের গলা দিয়ে স্যান্ডউইচটা নামলো এতক্ষণে। হ্যাঁ, ইঁদুরের কথাই বলছি। আচ্ছা, ইঁদুর যে আমাদের কত অনিষ্ট করে তা নিশ্চয়ই আপনাদের বুঝিয়ে বলতে হবে না, কিন্তু এই পর্যন্ত ইঁদুরের দৌরাত্ম্য নিবারণের যত উপায় আবিষ্কৃত হয়েছে,
কোনোটাই কিন্তু সম্পূর্ণ সফল হয়নি। আর হবেই বা কেমন করে? বৈজ্ঞানিক মূল নীতিটাই তো তারা অনুসরণ করেনি। সেই কারণে জাঁতা বা খাঁচা কলে এক আধটা ইঁদুর ধরা পড়ে, মারা পড়ে বটে, কিন্তু সমগ্র ইঁদুর জাতির প্রকৃতির কি কোনো পরিবর্তন হয়? হয় না। তারা বংশানুক্রমে মানুষের শত্রুতা করেই চলে। এই কথা বলে বিশ্বম্বরবাবু একটু থামতেই আমরা চট করে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে নিলাম। তিনি আবার বললেন, এখন কথা হচ্ছে যে তাহলে কি কোনো উপায় নেই? ইঁদুরের সঙ্গে মানুষের এই বিরোধ কি চিরতরে ঘুচিয়ে দেওয়া যায় না? আচ্ছা আচ্ছা বলুন তো, চোর ডাকাতকে আমরা কিভাবে জব্দ করি? কিভাবে তাদের জন্মগত কুপ্রবৃত্তি সংশোধন করে দিই? গণেশ চেঁচিয়ে বলে উঠল, কেন ঠেঙিয়ে? ঠেঙিয়ে নয়, আধুনিক বিজ্ঞানে তা বারণ। আধুনিক বিজ্ঞান বলে, আধুনিক বিজ্ঞান কি বলে তা জানবার আগেই আমরা আরও একটা স্যান্ডউইচ তাড়াতাড়ি শেষ করে একটু সবল হয়ে নিলাম। বিশ্বম্বরবাবু বলে চললেন, দেখুন, আধুনিক বিজ্ঞান বলে চোর ডাকাত বদমাশকে শাস্তি দিও না, তাদের বদরোগের গোড়া উপড়ে ফেলে তাদের স্বাভাবিক মানুষ করে তোলো। এখন ইঁদুরদেরও তাই করতে হবে। তাদের বংশে যেন আর মানুষের অনিষ্ট করার বদ খেয়াল না দেখা দেয়, তাদের প্রকৃতি যাতে শুধরে যায় তারই বন্দোবস্ত করতে হবে। এরপর বিশ্বম্বরবাবু সবিস্তারে তার মুশিকোদ্ধার পরিকল্পনা ব্যাখ্যা করেছিলেন, কিন্তু মুশকিল হলো স্যান্ডউইচের সঙ্গে তার অনেকটাই আমার হজম হয়ে গেছে। যৎসামান্য যা বাকি আছে তা অনেকটা এই রকম। বিশ্বম্বরবাবু ইঁদুরের চরিত্র সংশোধনের জন্য বিরাট একটা যন্ত্র নির্মাণ করতে চান। সেই যন্ত্রটি হবে বিশাল একটা গোলকধাঁধার খাঁচা বিশেষ। যেদিক দিয়ে ইঁদুর বাবাজি ঢুকবে সেদিক দিয়ে তার আর বেরোবার কোনো উপায়ই থাকবে না। ক্রমাগত আঁকা বাঁকা ঘোরানো পথে তাকে ঘুরে চলতে হবে সামনের দিকে, আর সেই পথের বাঁকে বাঁকে থাকবে তার শিক্ষার ব্যবস্থা। যেমন প্রথম খানিকটা এগিয়ে যাবার পরই দেখা যাবে উপাদেয় এক টুকরো রুটি। ইঁদুরের সাধ্য কি সে লোভ সামলায়? কিন্তু লোভে পড়ে কামড় দিতে গেলেই হবে মুশকিল। সামনের আয়নায় তৎক্ষণাৎ এক মস্ত হুলো বেড়ালের ছবি ভেসে উঠবে। ইঁদুরকে তৎক্ষণাৎ দৌড় দিতে হবে প্রাণের ভয়ে। অনেক দূর দৌড়ে গিয়ে সে যখন হাঁপিয়ে উঠবে, খিদেও পাবে বেশ, তখন তার সামনে দেখা যাবে একটা ভালো বাঁধানো বই কি সিল্কের কাপড়। কুটি করবার জন্য ইঁদুরের দাঁত যথারীতি নিষ্পিস করে উঠবেই, কিন্তু দাঁত চালিয়েছে কি লুকানো গ্রামাফোন থেকে বেজে উঠবে মার্জার সঙ্গীত। আর যাই কোথায়, বাছাধনকে আবার ছুট লাগাতে হবে। ছুটতে ছুটতে ইঁদুরের পা যখন ছিঁড়ে যাবার জোগাড়, খিদে পেট চোচো, তখন দেখা যাবে পথের এক ধারে রয়েছে কাটা ঘাস, আর অন্য ধারে খোলা কৌটোয় আমসত্ত্ব কি ডালের বড়ি। ইঁদুর প্রথমে কিছুতেই ঘাস খাবে না, কারণ আমসত্ত্ব কি ডালের বড়ির দিকেই তার টান। কিন্তু কৌটোর দিকে মুখ বাড়াতেই আচমকা তার গলায় লেগে যাবে এক মারাত্মক ফাঁস। একেবারে আত্মরা করবার পর সেই ফাঁস অবশ্য নিজে থেকেই খুলে যাবে, আর সঙ্গে সঙ্গে আবার শোনা যাবে বেড়াল আর কুকুরের ডাক। আর কি, আবার তাকে পালাতে হবে। এইভাবে অনেক নাকানি চোবানির পর তাকে নানাভাবে ঘাসের মাহাত্ম্য বুঝিয়ে অবশেষে পেটের জ্বালায় ঘাস খাইয়ে খাঁচা থেকে বের করে দেওয়া হবে। বিশ্বম্বরবাবুর মতে এই খাঁচা থেকে যে একবার বেরোবে সে একেবারে সাত্ত্বিক ইঁদুর হয়ে যাবে। তার দৃষ্টান্ত ও উপদেশ হাজার হাজার ইঁদুরের জীবনের গতি একেবারে বদলে দেবে। ঘাস যে কত প্রচুর, ঘাস খাওয়া যে কত নিরাপদ তা বুঝে তারা মানুষের অনিষ্ট করা একদমই ছেড়ে দেবে। গোলকধাঁধা যন্ত্র থেকে দলে দলে এই রকম প্রচারক ইঁদুর বের করে পৃথিবীর মুশিক জাতিকে চিরদিনের মতন উদ্ধার করাই বিশ্বম্বরবাবুর উদ্দেশ্য। এখন কথা হলো, বিশ্বম্বরবাবুর এইসব সাধু বৈজ্ঞানিক উদ্দেশ্য যতদিন মৌখিক ব্যাখ্যার বেশি এগোয়নি ততদিন বেশ চলছিল। আমরাও রসনার সদ্ব্যবহারের সঙ্গে সঙ্গে তাকে উৎসাহ দিতেও ত্রুটি করিনি।
কিন্তু হঠাৎ রাজ্যস্পর্শ ঘটে আমাদের এমন একটা বৈঠক ভেঙে গেল। সেই দুঃখের কাহিনী আপনাদেরকে আজ শোনাব। ঘটনাটা এই রকম। বিশ্বম্বরবাবু কিছুদিন থেকেই ডারউইনের বিবর্তনবাদ নিয়ে মাথা ঘামাচ্ছিলেন। কোথা থেকে কিভাবে আমরা মানুষ হয়েছি সকাল বিকেল তাই বোঝানো হয়েছিল তার একমাত্র কাজ। দেখুন, ছেলেবেলায় পাকা কুল কিংবা ডাঁসা পেয়ারার লোভে গাছে কেই না উঠেছে, কিন্তু তাই বলে মানুষ জাতটাই তাদের ছেলেবেলায় গাছ থেকে নেমে এসেছে এই মতটা আমাদের তেমন মনঃপূত হচ্ছিল না। এমনকি সকাল বিকেলের জলযোগের ঘটা বাড়িয়েও আমাদের অখণ্ড মনোযোগ আকর্ষণ করতে না পেরে বিশ্বম্বরবাবু একদিন একটি জ্যান্ত গেছো বাঁদর আমদানি করে বসলেন। বৈঠকখানার বাইরের বারান্দায় শেকল দিয়ে সেটাকে বেঁধে রাখা হলো আমাদের শিক্ষার সুবিধার জন্য। বাঁদরের সঙ্গে আমাদের গাছতুতো জ্ঞাতিত্বের সম্পর্ক যখন আমরা বিশ্বম্বরবাবুর বক্তৃতার ভয়ে প্রায় মেনে নিয়েছি, তখন হঠাৎ কোত্থেকে কে জানে আমাদের পাড়ায় এক প্রাণান্তকর চুলকানির আবির্ভাব হলো। সেই চুলকানি আমাদের সকলকে চঞ্চল তো করে তুললই, বিশ্বম্বরবাবুর বৈজ্ঞানিক বপুকেও সে বাদ দিলে না। বিবর্তনবাদ, বাঁদর আর চুলকানি, এই ত্রাজ্যস্পর্শ যোগেই বিশ্বম্বরবাবুর নতুন গবেষণার সূত্রপাত এবং আমাদের বৈঠকের অপঘাত ঘটল। ব্যাপারটা খোলসা করেই বলছি। বিশ্বম্বরবাবু সেদিন দুপুরবেলায় তার বৈঠকখানায় বসে বিবর্তনবাদের একটা মোটা বই আয়ত্ত করবার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে হস্তচালনাও চলছে চুলকানির তাড়নায়। কিন্তু শেষ পর্যন্ত চুলকানিরই জয় হল। আর হবারই কথা, যুগপৎ হাত ও মাথা তো আর চালানো যায় না, বিশেষ করে যখন মনে হয় যে চুলকানি যিনি সৃষ্টি করেছেন সেই পরম কারণিক পরমেশ্বরের পক্ষে মাত্র দুটি হাত মানুষকে দেওয়া অত্যন্ত অবিচার হয়েছে। রাবণের মতন বাহুর বাহুল্য যাদের আছে, চুলকানি একমাত্র তাদেরই অঙ্গে শোভা পায় এবং সুখ দেয়। তা শুধুমাত্র হাতে সুবিধা করতে না পেরে বিশ্বম্বরবাবু পাখার বাঁট প্রয়োগ করতে বাধ্য হন এবং তারপর পাগলের মতন বেরিয়ে আসেন বারান্দায়। বিবর্তনবাদের বই অবহেলিত হয়েই পড়ে থাকে। কিন্তু বারান্দায় বেরিয়েই যে দৃশ্য তার চোখে পড়ে, তাতে খানিকক্ষণের জন্য চুলকানোর জ্বালাও তিনি প্রায় ভুলে যান। তার এমন ভুক্তভোগী সমব্যথী যে সেখানে রয়েছে তা তিনি এতদিন লক্ষ্যই করেননি। গাছতুতো জ্ঞাতিত্বের নতুন পরিচয় লাভ করে তিনি চমৎকৃত হয়ে যান। তিনি ও তার বাঁদর দুজনেরই এক জ্বালা। বাঁদরের চুলকানি ক্রনিক আর তার ক্ষণিক, এই যা তফাৎ। এরপর খানিকক্ষণ উভয়েরই চুলকানোর পাল্লা চলল। তারপর হঠাৎ এক আশ্চর্য বৈজ্ঞানিক সত্য বিশ্বম্বরবাবুর মনের মধ্যে প্রতিভাত হয়, ঠিক যেমন নিউটনের হয়েছিল গাছ থেকে আপেল পড়তে দেখে। হ্যাঁ, চুলকানি, চুলকানি। শুধু চুলকানিতেই রয়েছে সমস্ত রহস্যের মীমাংসা। চুলকানিতেই রয়েছে বিবর্তনের সূত্রপাত। চুলকানিতেই রয়েছে বৈজ্ঞানিক ধাঁধার উত্তর, মিসিং লিঙ্ক। সেদিনকার সান্ধ্য বৈঠকেই পাখার বাঁট চালাতে চালাতে বিশ্বম্বরবাবু তার নতুন থিওরির পত্তন করেন। গম্ভীর মুখে বলেন, বুঝলেন বাঁদর, বাঁদর, বিবর্তনবাদের মূর্তিমান এই যে প্রমাণ, একে আপনারা লক্ষ্য করেছেন কখনো? ভালো করে দেখেছেন? আচ্ছা, কেউ কি এই পর্যন্ত করেছে? বলুন দেখি, বলুন দেখি, কি এর বিশেষত্ব? কি করে সে? গণেশ বলে উঠল, কি আর করবে, বাদরামি, বাদরামি ছাড়া আর কি করবে? কি চুলকাচ্ছে রে বাবা। বিশ্বম্বরবাবু অধৈর্য হয়ে বলে ওঠেন, আরে না না না, হলো না। এরপর আমরা সবাই আমাদের পর্যবেক্ষণ শক্তির পরিচয় দিই। কেউ বলে বাঁদর গাছে গাছে লাফায়, কেউ বলে মুখ ভ্যাংচায়, কেউ বলে কিচিরমিচির করে। কিন্তু বিশ্বম্বরবাবু সকলের ভুল সংশোধন করে দিয়ে বলে ওঠেন, না না না, বাঁদর
বাঁদর গা চুলকায়, সারা দিন রাতি চুলকায়। তার চুলকানো কোনো জন্মে সারে না। বাঁদরের সঙ্গে আমাদের এই যে প্রভেদ, সে কেবল চুলকানোর দরুন। চুলকানি যে কি বস্তু তা তো আমরা সবাই জানি। চুলকানোর সময় মানুষের আর জ্ঞান থাকে না, কোনো বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা থাকে না, বুদ্ধি থেকেও তা কাজে লাগানো যায় না। বুঝলেন, বাঁদরদেরও হয়েছে তাই। বুদ্ধি তাদের আছে, কিন্তু চুলকানোয় তারা এতই ব্যতিব্যস্ত যে সেই বুদ্ধি আর খাটাতে পারে না। স্থির হয়ে একদণ্ড বসতে না পারলে কি বুদ্ধি ব্যবহার করা যায়? মানুষ যে বাঁদরের চেয়ে উন্নত হয়েছে, সে কেবল তার ওরে বাবারে বাবা, তার চুলকানো এমন দুরারোগ্য নয় বলে। বিশ্বম্ভরবাবুর এই অভাবিত আবিষ্কারে আমরা বিমূঢ় হয়ে বসে থাকি। বুঝতে পারি আজ নয়তো কাল তিনি বৈজ্ঞানিকদেরও স্বীকার করিয়েই ছাড়বেন যে প্রথম যে বাঁদরের চুলকানি সেরে গেছিল তার থেকেই মানুষের সভ্যতার শুরু হয়েছে। সুতরাং চুলকানি সারিয়ে তাদের সভ্য করে তোলা সম্ভব। আর এটাই হলো বিশ্বম্ভরবাবুর বর্তমান পরিকল্পনা। পরদিন থেকে সমারোহ সহকারে বাঁদরের চর্মরোগ সারাবার আয়োজন শুরু হয়ে যায়। ডাক্তারখানা থেকে দামি দামি মলম আসে বাক্স বাক্স কার্বলিক সাবান। কিন্তু ফল তেমন সুবিধের হয় না। দেখা যায় চুলকানি সারবার আগেই বাঁদর বেচারার পেটের রোগ হয়ে গেছে। সে নাকি তার গায়ের মলমগুলো চেটে চেটেই সাবার করে দিচ্ছে। অতঃপর অ্যালোপ্যাথির বদলে কবিরাজি এলো, এবং তারপর যখন হোমিওপ্যাথির ব্যবস্থা করা হলো তখন দেখা গেল বাঁদরের অবস্থার বেশ একটু পরিবর্তন দেখা দিয়েছে। লম্পঝম্প ছেড়ে সে দিনরাত কাত হয়েই শুয়ে থাকে। গণেশ বাবাজি একটু সংশয়ের সুরে বলল, বলছি কি বিশ্বম্ভরবাবু, আমার মনে হয় বেচারাটা বোধহয় চিকিৎসার চোটে এবার টেসেই গেল। মানে কি বলতে চাইছো? কি চিকিৎসার দোষটা কোথায়? হয়তো চিকিৎসাটাই দোষ। আসলে চুলকানিটাই হলো ওর বাঁদরামি কিনা, সেটাই যদি সেরে গেল তাহলে আরও বাঁচবে কিসের জন্য বলুন? থামো, তুমি চাই বোঝো ভারী। শোনো, এই শান্তশিষ্ট হওয়া এটাই হলো উন্নতির লক্ষণ। বুঝতে পারছো না ওর বাঁদরামি কেটে যাচ্ছে? সমস্যা হলো বাঁদরামি কেটে গেলেও বাঁদরের সভ্য হওয়ার আগ্রহ আর দেখা গেল না। বিশ্বম্ভরবাবু নানা রকম বৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতি তার উপর পরীক্ষা করেন বটে, কিন্তু বাঁদরটা কাত হয়ে শুয়েই থাকে। কেবল মাঝে মাঝে দন্ত বিকাশ করে। এখন সেটা হাসির না দুঃখের তা ঠিক বোঝা যায় না। অবশেষে গণেশের মাথা থেকে একটা বুদ্ধি বেরোয়। ব্যাপারটা সেই তলিয়ে বুঝতে পারে। সে বলে, আমার কি মনে হয় জানেন বিশ্বম্ভরবাবু, ওই বেটা কিছুতেই শিখবে না। কেন? এরকম কথা কেন বলছো? আসলে কি অত লজ্জা থাকলে কেউ কি শিখতে পারে? লজ্জা? লজ্জা আবার কিসের? আমরা সবাই অবাক হয়ে প্রশ্ন করি। আগে লজ্জা হলো গিয়ে ওর ল্যাজের। তা ভেবে দেখলে গণেশ কথাটা ঠিকই বলেছে। ল্যাজই হলো বানরের বা। ওটা বাদ দিলেই তার সঙ্গে নরের আর কোনো তফাতই থাকে না। বিশ্বম্ভরবাবু গণেশের কথায় উৎসাহিত হয়ে ওঠেন। স্থির হয় অবিলম্বে লাঙ্গুলের কলঙ্ক থেকে বানরকে মুক্ত করা হবে এবং লাঙ্গুল মোচন করবেন স্বয়ং বিশ্বম্ভরবাবু। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, লাঙ্গুল থেকে যে এত বিপত্তি বাঁধবে সে আর কে জানত? কিংবা রামায়ণের লঙ্কাকাণ্ডের কথা স্মরণে থাকলে কে না জানত? আয়োজনের কোনো ত্রুটি ছিল না। ছুরি, কাঁচি, তুলো, তোয়ালে, আয়োডিন ইত্যাদি সবই মজুদ ছিল। কদিন থেকেই বাঁদর বেচারা যেরকম শান্তশিষ্টের মতন কাত হয়ে কাটাচ্ছিল, তাতে আমাদের মনে হয়েছিল যে কৃতজ্ঞ চিত্তেই নিজের কলঙ্ক মোচনে সে সায় দেবে, বিশেষ করে কড়া ক্লোরোফর্ম সেবনের পর তো বটেই। কিন্তু তার বদলে ল্যাজে হাত দিতেই হতভাগা লাফ দিয়ে উঠে এমন কামড় দিল, আর দিল কিনা স্বয়ং বিশ্বম্ভরবাবুকে, যে তৎক্ষণাৎ একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেল।
তুলো, তোয়ালে, আয়োডিন বাঁদরের বদলে বিশ্বম্বরবাবুর কাজেই লেগে গেল, যা দিয়ে ধুইয়ে বেঁধে আমরা তাকে ভিতরে পাঠিয়ে দিলাম, আর ওই অকৃতজ্ঞ বাঁদরটাকে শেকল খুলে পাঠালাম রাস্তায়। কিন্তু দুর্ভাগ্যের সেখানে শেষ হলো না। পরের দিন খবর নিতে গিয়ে দেখলাম বিশ্বম্বরবাবু বেশ বদলে গেছেন। বৈজ্ঞানিক গবেষণায় আর যেন তার গায়ে নেই। চা আর জলখাবারের আশায় আমরা বসে রইলাম, কিন্তু অনেকক্ষণ বসে থেকেও তার কোনো চিহ্নই দেখতে পেলাম না। একটা বাঁদর নেমোখারাম হলেও সব বাঁদর তেমন নয় বলে আরেকটা বাঁদর আনিয়ে পরীক্ষার প্রস্তাব করতেই বিশ্বম্বরবাবু যেন চটেই গেলেন। তারই মধ্যে গণেশটা সহানুভূতি জানাতে গিয়ে আরও একটা গোল বাঁধালো। সে বলল, বলছি যে বিশ্বম্বরবাবু, এখন কিন্তু একটু সাবধানেই থাকবেন। হ্যাঁ, এই বাঁদরের দাঁতে কিন্তু বড় বিষ। হ্যাঁ, কিছু গোলমাল হলেও হতে পারে। তাই নাকি? মানে কি হয় বলুন তো? গণেশ উৎসাহিত হয়ে উঠল। তার এক মাস্তুতো ভাই ডাক্তার, সেই সূত্র ধরে সে বলল, কি না হতে পারে, মানে হতে পারে সেপ্টিসিমিয়া কিংবা মানে হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া? হ্যাঁ, ওই ওই যাকে বলে, কি বলে, হ্যাঁ জলাতঙ্ক। হ্যাঁ, জলাতঙ্ক। জলাতঙ্ক কেন? জলাতঙ্ক কেন হবে? জলাতঙ্ক তো কুকুরে কামড়ালে হয়, আমাকে তো বাঁদরে কামড়েছে। ওই 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 একই কথা, ওই কুকুর আর বাঁদর একই কথা। মোটমাট কথা হলো যে একটা কিছু আতঙ্ক হবে, জলাতঙ্ক না হলে স্থলাতঙ্ক হবে। স্থলাতঙ্ক? সে আবার কি? ওই ওই জলাতঙ্কেরই ভাইরা ভাই। মানে এই কুকুর জল পছন্দ করে না, তাই কুকুরে কামড়ালে হয় জলাতঙ্ক। আর এই বাঁদর গাছে থাকে, তাই বাঁদরে কামড়ালে হয় স্থলাতঙ্ক। সে কি? তাহলে তাহলে উপায়? দেখুন, উপায় বলতে গেলে তো তেমন কিছু নেই। জলাতঙ্কের ইঞ্জেকশন বেরিয়েছে, কিন্তু স্থলাতঙ্কের তো কোনো ওষুধ নেই। ওষুধ? ওষুধ নেই? আগে না, তবে তবে আপনি একটা কাজ করতে পারেন। আপনি স্থল ত্যাগ করতে পারেন একেবারে। স্থলে না থাকলে তো আর স্থলের আতঙ্ক হতে পারবে না। তাহলে তাহলে থাকবো কোথায়? কোথায় আবার? জলে। খানিকক্ষণ অন্যমনস্কভাবে চুপ করে থেকে বিশ্বম্বরবাবু বললেন, আচ্ছা, ভেবে দেখব আপনার কথাটা। আপনারা আপনারা আজ আসুন তাহলে। চা ও জলখাবার তখনও এসে না পড়ায় আমরা আরও খানিকক্ষণ তাকে সান্ত্বনা দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু এরকম স্পষ্ট জবাবের পর আর কি বসে থাকা যায়? দেখুন, এরপর আর কিছুই লেখবার নেই। বিশ্বম্বরবাবু ওই আহাম্মক গণেশটার কথা ওইভাবে যে গ্রহণ করবেন সে আর কে ভেবেছিল? শুনলাম সেই থেকে স্থলাতঙ্কের ভয়ে তিনি নাকি জাহাজে করে পৃথিবী ট্যুর করে বেড়াচ্ছেন। জাহাজ থেকে ডাঙায় পর্যন্ত তিনি নামেন না। বিবর্তনবাদ সম্বন্ধে তার সেই যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা আর শেষ হলো না, আর আমাদের বৈঠকটাও চিরকালের মতো ভেঙে গেল। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্পপট।